আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ২০২৪ সালে যে নতুন শিক্ষাক্রম রয়েছে সেখানে নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ। এটা দুইটা পাঠ রয়েছে, একটা হচ্ছে অনুশীলনী আর একটা হচ্ছে অনুসন্ধানী। তো আমি আলোচনা করব বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় নিয়ে, যেটি রয়েছে নিউটনের সূত্র। এই বইটাকে মূলত ৪টা ভাগে ভাগ করা হয়েছে অনুসন্ধানী বইটাকে। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, এরপর হচ্ছে রসায়ন বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, আর রয়েছে জীববিজ্ঞান। এই ৪টা পার্টের যে প্রথম পার্টটা রয়েছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। সেটার প্রথম পর্ব নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আশা করছি এই ক্লাসটি দেখলে তোমাদের নিউটনের সূত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারে কয়েকটা বিষয় রয়েছে: নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, বল ও বলের প্রকারভেদ, নিউটনের তৃতীয় সূত্র ও মহাকর্ষ বল। এখন আমরা যেহেতু চ্যাপ্টারের নামটা হচ্ছে নিউটনের সূত্র, আমাদের জানতে হবে সূত্রটা কি। তাহলে সূত্র হচ্ছে একটা বিবৃতি যেটি কোনো সুনির্দিষ্ট প্রাকৃতিক ঘটনা বর্ণনা করে, ব্যাখ্যা প্রদান করে বা আমাদের সামনে তুলে ধরে, উপস্থাপন করে। এখন তাহলে নিউটনের প্রথম সূত্র জানার আগে আমাদের জানতে হবে জড়তা সম্পর্কে, কেননা নিউটনের প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়। তাহলে জড়তা কি? একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় চিরকাল থাকতে চায়, সেটাই তার ধর্ম। এটা একটা বস্তুর ধর্ম, আর এটাই হচ্ছে জড়তা। আমরা জড়তাকে দুইভাবে লিখতে পারি। আচ্ছা, জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা ও গতি জড়তা। স্থিতি শব্দটার অর্থ হচ্ছে অবিচলতা, অর্থাৎ একই জায়গায় স্থির। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এটার ধর্মটা হচ্ছে স্থিতি জড়তা। ধরো তুমি একটা বাসের মধ্যে অবস্থান করতেছো, সেই বাসটা কি স্থির আছে, তুমি নিজেও স্থির আছো। এখন তুমি কি চাচ্ছ? তুমি চিরকাল স্থির থাকতে চাচ্ছ, কিন্তু বাসটা হঠাৎ চলতে শুরু করলো। বাসটা যেহেতু সামনের দিকে এগিয়ে গিয়েছে, তুমি নিজে স্থির থাকতে চেয়েছো, এজন্য তুমি পিছনের দিকে হেলে পড়ো। আবার গতি জড়তার ক্ষেত্রে একটা বাস গতিশীল, তুমি নিজেও গতিশীল, বাসটা ব্রেক করে তোমার গতিটা কিছু রোধ করেছে, কিন্তু তুমি নিজে আর গতিতে ছুটতে চেয়েছিলে, এই কারণে তুমি সামনের দিকে হেলে পড়ো। আশা করছি জড়তা সম্পর্কে বুঝতে পেরেছো। নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম রীতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। ধরো তুমি যে চেয়ারটায় বসে এই ক্লাসটা করছো, সেই চেয়ারটি যদি তুমি স্থান পরিবর্তন না করো, সেই চেয়ারটি 5 ঘন্টা পর, 5 দিন পর, 5 বছর পর ঠিক একই অবস্থানে থাকবে। আবার তোমার এখন যে টেবিলের উপরে হাতটা রয়েছে, সেই হাতে মানে সেই টেবিলের উপরে তুমি যদি একটি কলমকে ছেড়ে দাও, তাহলে দেখবা যে কলমটি চলতেছে। এখন চলতে চলতে একটা সময় কিন্তু হচ্ছে কলমটি থেমে যায়। কেন থেমে যায়? ঘর্ষণ বলের কারণে। যদি এই ঘর্ষণ বলটা কাজ না করতো, তাহলে এই বস্তুটা সোজা সরল পথে আজীবন চলতে থাকতো। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। অর্থাৎ স্থির বস্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এরপরে আমরা প্রথম আলোচনা করলাম নিউটনের প্রথম সূত্র। এই আলোচনাটা আমাদের শেষ। এরপরে রয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র। যদি নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে ভরবেগ সম্পর্কে জানতে হবে। ভরবেগ, দেখো, ভরবেগ একটা শব্দ, কিন্তু এখানে দুইটা শব্দ রয়েছে, একটা হচ্ছে ভর আর একটা বেগ। এই দুইটা শব্দ কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। তাহলে আমরা এটার এটার ভরবেগের মধ্যেই ভরবেগের সংখ্যা লুকায়িত রয়েছে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। এখন ভরের এককটা কি? ভরের এককটা হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভরবেগের একক পাবো কেজি মিটার পার সেকেন্ড। এখন তোমাদের মনে প্রশ্ন, কেন বেগের একক মিটার পার সেকেন্ড? তাহলে বেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। এই দূরত্বের এককটা হচ্ছে মিটার আর সময়ের এককটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমি এই মিটারটা লিখলাম, এই সেকেন্ডটা আছে ভাগ আকারে, ভাগেরটা হয় বিয়োগ। এখানে কয়টা সেকেন্ড? একটা সেকেন্ড। তাহলে সেকেন্ড বিয়োগ 1, এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড বা মিটার
এটাকে পার বলা হয় কিংবা ইনভার্স বলা হয়, তাহলে মিটার পার সেকেন্ড। এখন আমরা ভরবেগের এককটা জানলাম যে ভরের একক কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড। আমরা জানবো ভরবেগের মাত্রা সম্পর্কে। মাত্রা, এখন তিনটা মাত্রা রয়েছে, তিনটি মৌলিক মাত্রা দ্বারা আমরা সকল কিছুর মাত্রাটা নির্ণয় করতে পারি। একটা হচ্ছে ভর, যার ইংরেজি হচ্ছে ম্যাস, যার মাত্রা হচ্ছে এম। এরপরে রয়েছে দৈর্ঘ্য, লেন্থ, এটা হচ্ছে এল। এরপরে রয়েছে সময়, তাহলে সময়টা হচ্ছে টাইম, এর মাত্রাটা হচ্ছে টি। এখন আমরা যদি ভরবেগের মাত্রাটা লিখি, তাহলে ভরবেগ পি সমান সমান ভর গুণন বেগ, তাহলে ভরবেগ। ভরের মাত্রা কি? দেখো ভরের মাত্রা এম, গুণন, দেখো বেগের মাত্রা কিন্তু নাই, তাহলে যেহেতু নাই এটাকে আমরা ভাঙাইতে হবে। আমরা একটু আগে বেগের সূত্র জেনেছি, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। এখন এই দূরত্বের একটা একক রয়েছে, এই এম। এই দূরত্বটার কি? দূরত্ব। দেখো এখানে কিন্তু দূরত্ব নাই, কিন্তু দৈর্ঘ্য একটা দূরত্ব। দৈর্ঘ্য যেহেতু একটা দূরত্ব, তাই আমরা এটাকে এল লিখতে পারি, আর সময়টা হচ্ছে টি। এখন আমরা যদি এম আর এল গুণ করি, তাহলে আসতেছে এম এল, এরপরে টিটা ভাগাকারে থাকবে এম এল। আমরা বলেছিলাম যেটা ভাগাকারে থাকে সেটা হয়ে যায় বিয়োগ, কয়টা টি? একটা টি, তাহলে টি বিয়োগ 1, তাহলে ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। ভরবেগ সম্পর্কে জানলাম এবং ভরবেগের মাত্রা সম্পর্কে জানলাম। আমরা এখন জানি যে নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে। নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। তাহলে আমরা একটু ধরে নেই, মনে করি দেখো আমরা এখানে লিখেছি একটি বস্তু ইউ আদি বেগে টি সময় ধরে চলছে। বাইরে থেকে সেই বস্তুটাকে যখন আমরা এফ বল প্রয়োগ করেছি, সেই বস্তুটার বেগ পাল্টে ভি হয়ে গিয়েছে। এখানে দুইটা বেগ রয়েছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। তাহলে এক্ষেত্রে আমরা লিখব আদি ভরবেগ, আদি ভরবেগ হচ্ছে এম ইউ, শেষ ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন তাহলে দেখো আমরা কি লিখলাম যে আদি ভরবেগ হচ্ছে এম ইউ, শেষ ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। দেখো এখানে লেখা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, হার মানে সময়ের সাথে বিয়োগফল। তাহলে সময়ের সাথে, তাহলে আমরা এই যে পরিবর্তনের হারটা রয়েছে এম ভি মাইনাস এম ইউ,
এটাকে সময়ের সাথে আমরা পরিবর্তন করতে পারি। তা পরিবর্তন করলে সময়টা কি টি, এই যে আমরা এটা ধরেছিলাম সময়টা হচ্ছে টি, তাহলে আমরা টি দ্বারা ভাগ করলাম। এখন এখানে দেখো এম কমন যাচ্ছে, তাহলে এম কমন গেলে থাকতেছে হচ্ছে ভি মাইনাস, এই এম কমন গেলে থাকতেছে ইউ, নিচে থাকতেছে টি। তাহলে এখান থেকে দেখো এম ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, তা এটা হচ্ছে ত্বরণের সূত্র। তা আমরা এখানে লিখতে পারি এম এ, তাহলে এটা হচ্ছে ত্বরণের সূত্র। তাহলে আমরা এখানে একটু লিখে দিই এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমাদের দ্বিতীয় সূত্রে বলা হয়েছিল কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পেয়েছি কি এম এ, তো সেটা লিখলাম এম এ। তা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল কি ফোর্স, ফোর্স মানে এফ, তো বলের সমানুপাতিক চিহ্ন আমরা দিলাম। এখন আমরা এফ সমান সমান দিতে পারি কে এম এ। এইখানে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা সমানুপাতিক ধ্রুবক হিসাবে কে ব্যবহার করলাম। এখন আমাদের জানতে হবে একক বল সম্পর্কে। তাহলে একক বলটা কি, যে পরিমাণ বল প্রয়োগ করলে একক ভরের একক ত্বরণ হয়। অর্থাৎ ফোর্স এফ সমান সমান 1 হবে এবং ভর এম সমান সমান 1 হবে এবং অ্যাসিলারেশন বা ত্বরণ এ সমান সমান 1 হবে। দেখো যদি বলটা এফ সমান সমান 1 হয় এবং ভরটা এম সমান সমান 1 হয় এবং ত্বরণটা এ সমান সমান 1 হয়, তাহলে সমানুপাতিক ধ্রুবক কে এর মান কত, কে এর মান 1। এখন যদি কে এর মান 1 হয়, দেখো এফ সমান সমান যদি তুমি কে এর মান 1 বসাইয়া এম এর সাথে গুণ করো তাহলে কি হবে, এফ সমান সমান এম এ। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এফ ইকুয়াল এম এ। এখন আমরা জানবো যে ফোর্সের একক কি, বলের এককটা কি। তাহলে এফ সমান এমটা কি ভর, আর এ সমান সমান হচ্ছে ত্বরণ, ভর আর ত্বরণের সূত্র হচ্ছে বেগ বাই সময়। তো ভরের এককটা কি, ভরের একক হচ্ছে কেজি এবং বেগের একক আমরা একটু আগেই দেখাইছি মিটার পার সেকেন্ড, আর সময়ের এককটা সেকেন্ড। দেখো কেজি আর মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার সেকেন্ড লিখলাম। এখানে কয়টা সেকেন্ড ভাগাকারে আছে দেখো তো, একটা সেকেন্ড, আর এখানে একটা সেকেন্ড ভাগাকারে ছিল দেখে বিয়োগ দিয়েছিলাম। তাহলে এই একটা দুইটাই রয়েছে ভাগাকারে, কারণ এস ইনভার্স 1 মানে 1 বাই এস, এটা ভাগাকারে রয়েছে আর এটা ভাগাকারে রয়েছে। তাহলে এখানে দুইটা রয়েছে, তাই দুইটা রয়েছে এজন্য আমরা ইনভার্স 2 দিব। তাহলে এটাকে কি বলা যাবে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা বলের একক হচ্ছে নিউটন। তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবে, তবে নিউটনটা ব্যবহার করা হয়, বলের একক নিউটন। তাহলে বলের মাত্রা কি আমরা একটু দেখি মাত্রা। তাহলে মাত্রাটা হচ্ছে ফোর্স। দেখো বলের সূত্র লিখলাম ভর গুণন ত্বরণ, তাহলে ভর আর ত্বরণের যেহেতু কোনো মাত্রা সরাসরি নাই, তাহলে আমরা মৌলিক এককে নিয়ে নিব। তাহলে মৌলিক একক হচ্ছে তিনটা, আমরা জানি একটা হচ্ছে ভর, আরেকটা হচ্ছে দৈর্ঘ্য এবং একটা হচ্ছে সময়। তাই ত্বরণের সূত্র কি বেগ বাই সময়, এরপরে ভর গুণন বেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। দেখো এই সময়টা ভাগাকারে ছিল, এটাকে আমরা এখানেই গুণ করে দিতে পারি সময়। তাহলে ভর গুণন দূরত্ব আর সময় গুণ করলে হয় সময় স্কয়ার, তাহলে সময় স্কয়ার। এখন দেখো ভরের মাত্রা হচ্ছে মৌলিক এককটা হচ্ছে এম, আর দূরত্ব হচ্ছে এক প্রকার দৈর্ঘ্য, তাহলে দূরত্বের এককটা হচ্ছে এল, আর সময়টা হচ্ছে টি, তাই টি স্কয়ার। এখন আমরা লিখতে পারি এম আর এল গুণ করলে হয় এম এল, আর টি আছে দুইটা ভাগাকারে হবে বিয়োগ, তাই টি ইনভার্স 2। এটা হচ্ছে তোমার বলের মাত্রা এম এল টি ইনভার্স 2। নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র সম্পর্কে অবগত হলাম। এরপরে আমরা জানবো বল ও বলের প্রকৃতি। এখন আমরা দেখব যে এক নিউটন কাকে বলে, যে পরিমাণ বল প্রয়োগ করলে
1 কেজি ভরের বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয় তাকে 1 নিউটন বলে। তাহলে এখানে দেখো যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 কেজি ভরের কোনো বস্তুর 1 মিটার স্কয়ার ত্বরণ হয়, তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, ভর 1 কেজি আর ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 1 গুণ করলে কত হবে 1, তাহলে এটাকে এই জন্যই 1 নিউটন বলে। এখন তোমাকে যদি বলে 20 নিউটন কাকে বলে, তাহলে তুমি এটাকে অনেকভাবে লিখতে পারো। দেখো বলতে পারো 1 কেজি ভরের কোনো বস্তুর যদি 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয় তাকে 20 নিউটন বলে। অথবা এটা ছাড়াও বলতে পারো যে 4 কেজি ভরের কোনো বস্তুর 5 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি ত্বরণ হয় তাকে 20 নিউটন বলে। তাহলে এখানে দেখো 4 5 20। এছাড়াও বলতে পারো 10 গুণন 2, সেটাও বলতে পারো 10 কেজি কোনো ভরের বস্তুর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হলে তাকে 20 নিউটন বলে। এখন তোমরা হয়তো দেখেছিলে আমি এখানে লিখেছিলাম যে ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কিভাবে আসলো এটা এখন দেখায় দিই, চলো। দেখো মনে করি কোনো বস্তুর বেগ ইউ টি সময় পর বেগ পরিবর্তিত হয়ে বেগ ভি হয়ে যায়, তাহলে বেগের পরিবর্তনটা কি? দেখো বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। এখন এই ত্বরণের সংজ্ঞার মধ্যেই রয়েছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। হার মানে কি? ভাগফল। তাহলে তুমি সময়টাকে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এই সময়ের সাথে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তো ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে এ বাই অ্যাসিলারেশন। তাহলে এখানে এ বসায় দিতে পারো। তাহলে ত্বরণের সূত্র কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা আমরা দেখিয়েছিলাম ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে। এটা হচ্ছে ত্বরণের সূত্র। এখন আমরা আলোচনা করব বল ও বলের প্রকারভেদ সম্পর্কে। তুমি যে টেবিলের সামনে বসে আছো সেই টেবিলটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করো। হয়তো তুমি তার অবস্থার পরিবর্তন করতে পেরেছো কিংবা করতে পারো নাই, চেষ্টা করেছিলে। আবার তোমার সামনে একটি বই রয়েছে, বইটাকে ধাক্কা দিয়ে অবশ্যই তার স্থানটা পরিবর্তন করে ফেলেছো। আবার তুমি যদি একটি বাসকে ধাক্কা দাও তাহলে সেই বাসটির তুমি গতির পরিবর্তন করতে পারবে না। আবার যদি একটি খেলনা বাস হয় সেটাকে ধরে বসলে সে থেমে যাবে। বলটা হচ্ছে এমন একটা বিষয় যে একটা স্থির বস্তুকে গতিশীল করা বা করার চেষ্টা করা হয়। একটা একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা বা করার চেষ্টা করা হয়। তাহলে আমরা বলের সংজ্ঞায় বলতে পারি স্থির বস্তুকে গতিশীল করা বা করার চেষ্টা করাও হচ্ছে বল। এখন তুমি ঠিক ওই টেবিলটাকে ধাক্কা দিয়েছো কিন্তু অবস্থানের পরিবর্তন করতে পারো নাই, তার মানে কি তুমি বল প্রয়োগ করো নাই? অবশ্যই করেছো। তুমি একটি দেয়ালকে ধাক্কা দিতেছো, সেই দেয়ালটাকেই সারা জীবনে অবস্থান পরিবর্তন হবে না, কিন্তু তোমার বল ঠিকই পরিবর্তন হয়েছে। তুমি বল অবশ্যই প্রয়োগ করেছো। তাহলে আমরা এখানে বলতে পারবো স্থির বস্তুকে গতিশীল করা বা করার চেষ্টা করা অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা বা করার চেষ্টা করাকে বল বলে। বলের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা জানি। এক হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করা বা করার চেষ্টা করা। দুই হচ্ছে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা বা করার চেষ্টা করা হয়। বল প্রয়োগে ত্বরণ সৃষ্টি হয়। তুমি যদি একটি স্থির বস্তুকে যদি গতিশীল করো বা করার চেষ্টা করো তাহলে কিন্তু বেগটা বৃদ্ধি পেতে পারে কিংবা হ্রাসও পেতে পারে। এটাই বলা হয়েছে। ত্বরণের ক্ষেত্রে দেখো আমরা লিখে ফেলেছি সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা বলতে পারি যে 3 নম্বরে যে বল প্রয়োগের ফলে ত্বরণের সৃষ্টি হয়। এছাড়াও ধরো তোমার সামনে একটা ফুলানো বেলুন রয়েছে, তুমি সেই বেলুনটাকে নিয়ে কি করছো? হাতের মধ্যে নিয়ে চাপ দিয়েছো। তখন কি হবে? সেটার আকার যেরকম ছিল সেরকম কিন্তু আর থাকবে না, অর্থাৎ আকার পরিবর্তন হয়ে যাবে। 4 নম্বরে আমরা বলতে পারি বল প্রয়োগে বস্তুর আকার পরিবর্তন হয়। এখন আমরা বলের সংজ্ঞা এবং বলের বৈশিষ্ট্য জানলাম। এখন আমরা জেনে নেই যে বলের প্রকারভেদ সম্পর্কে। বলটাকে কয় ভাগে ভাগ করা হয় তার আগে আমরা জানবো মৌলিক বল কাকে বলে। আমরা বলতে পারি মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স কাকে বলে। যেসব বল অন্য কোনো বল থেকে রূপান্তর হয় না, বরং এই বল অন্য কোনো বলের রূপের প্রকাশ, তাকেই আসলে মৌলিক বল বলে। তাহলে মৌলিক বল রয়েছে 4টা। কি কি? এক হচ্ছে মহাকর্ষ বল, বল 2 নাম্বার
এই চারটা মৌলিক বল কোনো না কোনো বলের বহিঃপ্রকাশ। তাহলে মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের সকল বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। ধরো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অবশ্যই আমাকে দেয়ালটা আকর্ষণ করেছে। যদি বিকর্ষণ করতো তাহলে আমি এই জায়গায় স্থির থাকতে পারতাম না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তোমাকে ওই ফ্লোরটা আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলকেই হচ্ছে মহাকর্ষ বল বলে। এই মহাকর্ষ বলের কারণেই হচ্ছে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরপাক খাচ্ছে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীও ঠিক একইভাবে ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর যে একমাত্র উপগ্রহটি রয়েছে চাঁদ, সেটাও ঘুরছে। তাহলে আমরা মহাকর্ষ বল সম্পর্কে জানলাম। এরপরে রয়েছে তড়িৎ চৌম্বক বল। আমরা ছোটবেলায় কি করেছি, বা তুমি ছোটবেলায় কি করেছো? একটি কলম কিংবা একটি চিরুনিকে মাথায় এভাবে ঘষেছো, ঘষার পরে কি করেছো, যে কিছু কাগজের টুকরা ছিঁড়ে সেটা দ্বারা আকর্ষিত করেছো, আর এই বলটাই হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা অনাহিত বস্তু ছিল, এটাকে আমরা ঘষে 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 আহিত করে একটি কাগজের টুকরাকে আকর্ষণ করলাম। অর্থাৎ দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলটাই হচ্ছে তড়িৎ চৌম্বক বল অথবা বিদ্যুৎ চৌম্বক বল। তো আমরা এটা ছোটবেলায় অনেকেই করেছি। এরপরে রয়েছে সবল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বলটা কি? পরমাণু নিউক্লিয়াসের ভিতরে দুটি নিউক্লিয়ের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলা হয়। এরপর আমরা জানবো একটু পাল্লা সম্পর্কে। পাল্লাটা কি? একটি বল যতদূর পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করে তাকে রেঞ্জ বা পাল্লা বলে। এই সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15, মানে এটা হচ্ছে 1 লিখবা, তারপরে 10 লিখে 14টা শূন্য দিতে হবে, মানে এতই ক্ষুদ্র। আর এর আপেক্ষিক সবলতা হচ্ছে 10⁻14। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে বলের কারণে বিটা কণা এবং নিউট্রন কণা নির্গমন ঘটে। এই বলের পাল্লাটা হচ্ছে 10⁻⁻16 মিটার এবং এর আপেক্ষিক সবলতা হচ্ছে 10⁻30 মিটার। তো এখানে মনে রাখতে হবে যে মহাকর্ষ বল ও তড়িৎ চুম্বক বল যে কোনো দূরত্বে এরা কাজ করতে পারে, কখনোই এদের বল শূন্য হয় না। তাই এদের পাল্লাটা কি? এই মহাকর্ষ বল এবং তড়িৎ চুম্বক বলের পাল্লাটা হচ্ছে অসীম, কেননা এর হচ্ছে পাল্লা কখনোই শূন্য হয়ে যায় না। আর এত ক্ষুদ্র বলের কারণেও এই মহাবিশ্বের সৃষ্টি জগতের যত গ্যালাক্সি নক্ষত্রগুলো রয়েছে সেগুলো চলমান রয়েছে। আর এই তড়িৎ চুম্বক তোমরা হয়তো জানো, একটা তড়িৎ চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ বল উভয় রয়েছে। আর মহাকর্ষ বল থেকে এই তড়িৎ চুম্বক বলটা হচ্ছে 10⁻36 গুণ বেশি শক্তিশালী। এখন আমরা বল ও বলের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ফিরে যেতে পারি নিউটনের তৃতীয় সূত্রে। পরের পর্বে আমরা নিউটনের তৃতীয় সূত্র এবং মহাকর্ষ, শুধুমাত্র এই মহাকর্ষ বল নিয়ে আবার বিস্তার আলোচনা করব। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ক্লাসটি তোমাদের উপকারে আসবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।